কেমন আছেন কেমন আছেন? আসুন আসুন, সব গানের পাখিরা দেখি একসাথে। হ্যাঁ ভালো আছি, আসুন। আপনারা কেমন আছেন? বসুন বসুন। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমি ভীষণ খুশি এবং আমিও অনেক ভালো আছি, এবং আমার ভালো থাকাটা আপনাদের সাথে ভাগ করে নিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন ঈদ আড্ডা দেখার জন্য। আমি প্রাপন্তী চক্রবর্তী। প্রিয় দর্শক, আশা করি পুরো সময়টা জুড়ে আপনারাও থাকবেন আমাদের সাথে। আমাদের বললাম তো, তাই ভাবছেন আমাদের মাঝে আজ অতিথি হিসেবে কারা কারা আছেন। চলুন সময় না নষ্ট করে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের আজকের অতিথিদের সাথে। প্রথমেই আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি হলেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পী এবং 90 দশকের সুপারহিট প্রেমে সাড়া জাগানো ফ্ললেস ফ্লোয়িং কণ্ঠের অধিকারী, সকলের প্রিয় রবি চৌধুরী। এরপরেই আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি আবারও আমাদের সকলের প্রিয় একাধারে, তিনি অভিনেত্রী, উপস্থাপিকা, গায়িকা, জনপ্রিয় কিছু গান তিনি আমাদের সকলকে উপহার দিয়েছেন এবং তিনি আমাদের সকলের প্রিয় আঁখি আলমগীর। এরপরে যিনি আমাদের সাথে আছেন আজকে তিনি হলেন ক্লোজ আপ ওয়ান চ্যাম্পিয়ন, বহু গুণে গুণান্বিতা, পাগলি সুরাইয়া, চাচি আম্মা, কত নামে আমরা জানি তাকে। প্রিয় দর্শক, বুঝতে পারছেন তো কার কথা বলছি? হ্যাঁ, আমি কথা বলছি আমাদের লিজা আপুর ব্যাপারে। ঈদের শুভেচ্ছা তোমাকে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমাদের সাথে আরও আছেন আমাদের সকলের প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী, যিনি এ সময়ের আধুনিক ধারার রবীন্দ্রসঙ্গীত গেয়ে দেশ এবং বিদেশ সব জায়গায় নাম করেছেন এবং আমাদের সকলের ভালোবাসা অর্জন করেছেন। তিনি আমাদের সকলের প্রিয় ডক্টর অনিমা রায়। আপনাদের সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের ঈদ আড্ডায় যুক্ত হওয়ার জন্য। সবাই কেমন আছেন? খুব ভালো আছি। বাংলাদেশ টেলিভিশনকেও কৃতজ্ঞতা, কারণ আমাদের এভাবে একত্রিত করে দেওয়ার জন্য, তাই না? আমরা এই ড্রয়িং রুমে ঢুকবার আগে বাইরেই যত গল্প করছিলাম, আমি জানি না এখানে কি গল্প হতে যাচ্ছে। আমরা খুব মজা করছিলাম। আসার পথে আমাদের গল্পটা খুব জমে উঠছিল। ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশনকে। মানে এখানে একটু ফরমাল হয়ে আছে। কেমন কাটলো ঈদ সকলের, এক এক করে একটু জানতে চাইবো। আমার কাছে মজার ঈদ ছিল আগে। প্রতিটা কোরবানি ঈদ এলে আমার আগে যে গল্পটা মনে পড়ে, আমার বাবা মানে আমাদের সবাইকে ইন জেনারেল রাখার জন্য, তো আমার মনে আছে একবার অনেক ঝড় হচ্ছিল সেদিন, সব ইলেকট্রিসিটি নাই কোথাও, ওই অন্ধকারের মধ্যে আমাদের মার্কেটে নিয়ে গেছে মহাখালীতে, যে ওদের জামা দেওয়া হয় না এইবার ঈদে। আর কোরবানির ঈদের একবার মনে আছে যে এরকম একটা ছাগল মানে গলায় মালা ঝুলানো অবস্থায় বাবা নিয়ে আসছে। ওই মালা দেখে আমার মা তো দুজনের ঝগড়ার সেই গল্প, ওই মালা, ওই একটি মালা, মার কথা যে তুমি আনতা, মালা সহ কেন ছাগল এনেছো, ওই গল্প প্রতিবার কোরবানি এলেই যে মনে পড়ে, স্মৃতিগুলো মুহূর্ততে থাকে, স্মৃতি থাকে। তবে এইবারের ঈদ অন্য অন্য বারের মতোই ভালো। আমি যেটা করি, আমার যেটা একটা বাগান বাড়ি আছে, আমরা ওখানটা থেকে, আমি ওখান থেকেই এলাম, পুনশ্চ থেকে এলাম, আর ওখানকার আশেপাশে মানুষদের সাথে আমি আসলে ঈদগুলো, দুটো ঈদই আমি ওদের সাথে পালন করি। বাহ বাহ, ভীষণ সুন্দর। আপু, আপনার কাছ থেকে একটু শুনি। আমার এবারে ঈদটা অন্যরকম রঙিন, কারণ আমার ছোট বেবি ইয়াশা, ওর মাত্র 2 মাস প্লাস হলো। আচ্ছা, এত ছোট মানুষ এবং আমার মানে সময়টাই ওভাবে চলে যায় যে ও কি করছে, ওর জন্য কি হবে। হ্যাঁ, ওকে ঘিরেই আমাদের মানে পুরো বাসার পরিবেশটাই এরকম। আর আসলে ছোটবেলার কথা যদি বলি, ছোটবেলায় বেশি মনে পড়ে জামা লুকানোর ব্যাপারটা, এটা মনে হয় সবারই আছে। পুরনো হয়ে গেছে, তাহলে নতুন আরেকটা জামা লাগবে, এরকম একটা ব্যাপার ছিল। আর আমার ঈদের সময়টা দেখা যেত যে কোনো একটা ঈদ আমরা গ্রামের বাড়িতে করতাম, যেহেতু আব্বুর চাকরি সূত্রে আমাদের থাকতে হতো, বিভিন্ন জায়গায় পোস্টিং হতো, তো দেখা যেত যে একটা ঈদ গ্রামে হতো, বেশিরভাগ কোরবানির ঈদ মানে বড় ঈদ যেটা আমরা বলি, তো এই ঈদটা দেখা যেত বাড়িতে করা হতো। ময়মনসিংহ আমার গ্রামের বাড়ি, সেখানে একটা মানে সবার সাথে সবার দেখা হতো, অনেক দিন পর সব আত্মীয় স্বজনদের সাথে দেখা হতো। এটা এখন মিস করি, এখন আর গ্রামে গেলেও সবাইকে আর একসাথে পাওয়া যায় না। আপু, আপনার কাছ থেকে একটু শুনি। কোরবানি ঈদটা আসলে খুব বেশি ব্যস্ততায় কাটে, কারণ হচ্ছে যে
সে কোরবানি থেকে শুরু করে মাংস ডিস্ট্রিবিউশন, সেগুলো যতটুকুই আমরা খুব কম মাংস রাখি, সব দিয়ে দেই, কিন্তু এরপরেও সেটা গুছিয়ে করা, সব মিলিয়ে রান্না বান্না থেকে শুরু করে একটা ব্যাপার হয়ে যায়। কারণ আখি আপা খুব ভালো রাঁধে। আচ্ছা, ভালো হয় কিনা জানি না, নিজে যেটা করে নিজে সব। হাতে রাঁধে। এই কথা তো আমি প্রথম শুনলাম। এটা হয়তো অনেকে জানে না, এটা সবাই ভাবে কি আখি আপা শুধু গায় আর শুধু সাজে। নোখ করে সাজে, বসে সাজে। কিন্তু সেটা না, গ্লাভস পরেও করা যায়, সবকিছু সমস্যা নেই, আমি টিপস দিয়ে দিলাম। আর আসলে আমি সবাইকে বলতে চাই, এটা একটা, অনেকে হয়তো জানে না, আমার বাসায় কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড আমি রাখি না, মানে আমি সব কাজ নিজে করি। এটা খুবই একটা আশ্চর্য বিষয়। আমারও কিন্তু তাই দেশের আছে। বাইরে যেরকম করে সবাই একটা গুছিয়ে ফেলে না, আমি অনেক আমার বাসার পুরোটা সিস্টেমই সেরকম করে ফেলেছি, যে যারটা নিজের মতো মানে করে আমরা ফেলে। মোটামুটি নিজের মতো করেই সব কাজ করি। এবং এখন আস্তে আস্তে, আগে যেরকম মাংসটা ধরতে, মাছটা ধরতে একটু খারাপ লাগতো, এখন দেখি না আমি সবই সুন্দরভাবে করতে পারি। আর যেটা ধরতে একটু খারাপ লাগে, গ্লাভস পরে। তো রান্না টান্না সব মিলে এখনের ঈদ অন্যরকম। আর ছোটবেলার ঈদ ছিল শুধুমাত্র সেলামি, নতুন জামা, নতুন জুতা, ওইটা নিয়েই ছিল। আর রাতের বেলা যেটা হতো, আমার বাবার কারণে বাসায় একটা ফিল্মের পার্টি হতো, ফিল্মের সবাই আসতো। তো ড্রয়িং রুমে ঢুকার আগে এন্ট্রিতেই আমরা 3 ভাই বোন না বসে থাকতাম, মানে যে ঢুকবে তাড়াতাড়ি হুমড়ি খেয়ে তাকে সালাম, কারণ অনেক বেশি সালাম কম্পিটিশন করে সালাম। এবং তারপর রাত উপরে রুমে গিয়ে, গুনো তোমার কত হলো, কে জিতলো, সালামের যে পাওয়ার যে মজা একদম এখনো পাই, শুধু বাবা মার কাছে পাই, আর কেউ তো দেয় না। এটা আছে, কিন্তু অনেক দিতে হয়, এখন দিতে হয়। যেখানে সালাম যাই, করলে আমি দিব। ঈদ তো 3 দিন, আমরা করতেই পারি, করতে পারি, সবাইকে দিতে হবে। একদম। ঠিক আছে, কুরবানিতে তো মাংস আমি একটা আলাদা রান্না করি, যেটা মেজবানি একটা মশলা আছে, ও জানবে, চিটাগাং। আচ্ছা, ওটা আমার কাছে বেশি ভালো লাগে, বাহ, ওই মেজবানি মশলা দিয়ে। কুরবানির দিন আসলে আমার মনটা একটু খারাপ থাকে, কারণ হচ্ছে আমার বাবা ওদিনই পরপারে চলে গেছেন, প্রয়াত হয়েছেন। সে একটা খারাপ কাজ করে। বাবা আমাকে খুব ভালোবাসতেন, সবার বাবা তো বাবাই। হ্যাঁ, বাবা সেটাই। এখন অনলাইন শপিং এর বেশ চল, আপনারা কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? যেহেতু স্বাভাবিক কাজে সবসময় ব্যস্ত থাকেন, একদম ডেডিকেটেড একটা টাইমে বাইরে গিয়ে শপিং করা, তার উপরে এত গরম এখন, আপনাদের ব্যাপারটা একটু জানতে চাই, কোনটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ভালো লাগে? আমার অনলাইনে কোনো শপিং এর অভিজ্ঞতা নেই না। তবে আমার তবে ঘরে খুঁটিনাটি করি, তাই না? আমি দুইভাবেই করি, বাট অনলাইনে শুরুর দিকটাতে, মানে যখন শুরুর সময়টাতে অনেক ঝামেলায় পড়েছি, মানে যেরকম দেখেছি সেরকম হয়নি। বাট এখন এখন সেটা চলে গেছে, এখন এটা অনেক কম। এবং এখন আমার মনে হয় যে এখন আমি দেখলে মোটামুটি বুঝতে পারি যে এটা আসলে রিয়েল আর এটা একটু ফেক আছে। ট্রাস্টেড ওয়েবসাইট আপনি খুঁজে পেয়েছেন, অভিজ্ঞতা হয়ে গেছে, দেখলে বুঝা যায়, এখন বুঝতে পারি যে এগুলো আসলে রিয়েল প্রোডাক্ট, মানে শপিং করতে করতে। হ্যাঁ, ভালো হবে না। আর কিছু কিছু দোকান তো থাকে যে অলরেডি চেনা হয়ে গেছে, কিছু পেজ চেনা হয়ে গেছে, ওভাবেও ট্রাস্টেড কিছু পেজ। স্বচ্ছতাটা অনেক বেড়েছে, কারণ এখন যদি এমনও হয় যে তোমার কিছু পছন্দ হয় না, ইউ ক্যান রিটার্ন, ওরা আবার সেটা চেঞ্জ করে দিবে, ওরকম কিছু অনেক অপশন তো থাকে, তো ওটা বেটার। এবার একটু গানের প্রসঙ্গে যাই, সবাই গানের মানুষ আপনারা, ঈদের সাথে গানের খুব মিষ্টি একটা সম্পর্ক আছে আমি মনে করি। একটা সময় ছিল যখন ঈদের সময় নতুন গানের ক্যাসেট বেরোতো, কিন্তু এখন তো আসলে ক্যাসেটের যুগটা নেই। চলচ্চিত্রগুলোতে ঈদের জন্য স্পেশালি কোনো গান বের হচ্ছে, কিংবা আমরা অনলাইন প্ল্যাটফর্মসগুলোতে নতুন নতুন গান শুনতে পাই ঈদের সময়। এই যে ট্রানজিশন পিরিয়ডটা আপনারা সবাই মোটামুটি এক্সপিরিয়েন্স করেছেন সেই যুগ থেকে এখন পর্যন্ত, প্লাস এখন ঈদের সময় গান রিলিজ হওয়ার যে একটা আনন্দ, এই অভিজ্ঞতাটা সবার থেকে একটু একটু করে শুনতে চাই। পুরো বছরটাই আমরা মানে শুধু ঈদ না টার্গেট করতাম কি ধরনের গান হতে পারে, স্যাড রোমান্টিক, মেলোডি, বা মাকে নিয়ে একটা গান, এরকম 10টা-12টা গান থাকতো। তো 12 রকম, অনেক গান আছে। যেমন আমি নিজেও লিখেছি কোন সিস্টেমে দুনিয়া চলে, এটা একটু ব্যতিক্রম। তারপর পুত্র এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার 3-4 তলা, এটা গাজী লিখেছেন এবং এটা সিনেমাও হয়েছে, চলচ্চিত্র হয়েছে, পুত্রগণ পয়সাওয়ালা। তো অ্যালবাম নিয়ে গীতিকার কার গান নিব, হ্যাঁ তখন তো ও তো জানে, আমরা দেখতাম আচ্ছা এই গানটা। এখানে কিন্তু প্রণবদা যে কাজ করতো,
আঁকি করতো, তারপর তপনদার গান করতো, আমার সুব্রদেবের, উনি অনেকের গান করতেন। একসাথে বেবি আপা, রুক্সি আপা, মানে সবারই, একসাথে, কিন্তু কারোর সাথে কারো মিলতো না। না না, উনি না। জানতো ওদেরকে, গানগুলো দেখাতো যেটা তোমার জন্য, উনি আবার ঠিক করে রাখতো। আমরা আবার ডায়েরি খুললে, না এই গানটা দেন তো, হয় না এটা তপনকে দেওয়া হয়েছে, এটা তপন চৌধুরী গাবে। যেমন আমার একটা গান আছে সাদা কাফনে, হ্যাঁ আচ্ছা এই গানটা তপনদার গাওয়ার কথা ছিল, এই গানটা সুপার হিট হয়েছে ওই সময়। সাদা কাফনে আমাকে জড়াতে জড়াতে পারবে, পারবে। হ্যাঁ। এরকম আর কি গান নিয়ে আমরা সবসময় ঈদে রিলিজ হবে এবং ভালো একটা অ্যামাউন্ট আমরা পেতাম। যার কারণে ঈদে আমরা একটা অ্যালবাম রিলিজ করতাম বছরে। পরবর্তীতে যদি তুমি করতে চাও মিক্সড অ্যালবাম করতে পারো, ডুয়েট করতে পারো, কিন্তু বছরে একটা অ্যালবাম। একক অ্যালবামটা ঈদ টার্গেট করে করতাম ঈদে। আমরা। এবং ওই 90 দশকে তো আমাদের অ্যালবাম খুবই আপনার চলতো। তো সংখ্যা জানেন অ্যালবামের কত সংখ্যা হবে আপনার? আমার একক সলো হচ্ছে 64, সোলোই 64, মিক্স ডুয়েট মিলে হচ্ছে 250 মতো। 250 হবে। সাবিনাবার সাথে ডুয়েট করেছি, ওর সাথে করেছি, মানে হ্যাঁ, আমি একটা অ্যালবাম করেছি 10 গায়িকা 1 গায়ক, হ্যাঁ, হ্যাঁ। এর মধ্যে আঁকি ওখানেও আমি ছিলাম। হ্যাঁ, আর আপনার সাথে আমার তার একটা মৌসুমী- ডুয়েটও আছে, ডুয়েট একটা আছে, হ্যাঁ। ডুয়েটও আছে। তারপর মৌসুমীকে দিয়ে প্রথম গান গাওয়ালাম, হ্যাঁ, আমাদের চিত্রনায়িকা মৌসুমী। হ্যাঁ। সাবিনা আপা আমাদের লেজেন্ড, তার সঙ্গে অ্যালবামের শিরোনাম ছিল দুজন মিলে। একটা স্টুডিও পাড়াটা তখন মানে যে শিফট গুলো নামা হতো, সকাল 10টা থেকে পুরো- 2টা, 2টা থেকে 6টা, 6টা থেকে পুরো আবার 1 মাস তো রাত আমাদের 10টা। শিডিউল থাকতো, হ্যাঁ, এটা নিয়ে একটা রবি যুদ্ধ রবি হতো। রবি রবি, হ্যাঁ। হ্যাঁ, এটা নিয়ে যুদ্ধ, হ্যাঁ, মানে আঁকির যদি দরকার হয় হ্যাঁ হ্যাঁ যে একটা শিফট ওর দরকার, মানে খুব half shift, জরুরি এখন আমার হ্যাঁ, একটা গাইতেই হবে ওকে ফোন দিতে হবে যে রবিদা, তখন আমার ওনাকে কল দিতে হবে, হ্যাঁ, যে আপনার আপনার ওই- শিফটে হাফ এন আওয়ার প্লিজ। আবার আমার দরকার হলে আমি ওর কাছ থেকে নিব, এরকম আর কি। মানে এরকম হয় না, এবং হয়তো উনি ভয়েস দিচ্ছে, তার 1 ঘন্টা পর ওনার শিফট শেষ হয়ে যাবে, এরপর আমার শিফট শুরু হবে। আমি হ্যাঁ, কিন্তু ও দাঁড়িয়ে আছে, আগে হ্যাঁ। চলে আসলাম, আমি কিন্তু হয়তো স্টুডিওতে ওনার ভয়েস নিচ্ছে, আমি মাটিতে বসে আছি স্টুডিওতে, বসে হ্যাঁ। চা খাচ্ছি। মানে এই সময়গুলোর আমি তোমাকে মানে আমার পরে বর্ণনা করতে তপন পারবো না। চৌধুরী ঢুকবে, তপন চৌধুরী পরে এগুলোই কুমার হয়তো- বিশ্বজিৎ, এরকম হ্যাঁ। ছিল আর কি সব। বা হয়তো আমি সকালে ভয়েস দিয়েছি, রাতের বেলা বা আমাকে- বেন আইব বাচ্চু ঢুকবে, রাতের বাচ্চু বেলা ভাই, হঠাৎ এরকম করে আর কি। অনেক তপনদা ফোন করে বললো, আখি তোমার এই একটা গান তো খুব ভালো হয়েছে, মিক্সিং আমি বসেছিলাম, আমিও একটু মিক্সিং এ কারেকশন করে দিচ্ছি। ওনার তো এটা কোনো কাজই না, বাট মানে এই যে না, তপন সবাই সবার সবাই কাজ সবার সাথে নিয়ে একত্রিত এই হয়ে জিনিসগুলো সবার কাজটা যেন ভালো হয়। খুবই মিস করে That is এই very সময়টা। beautiful. এখন যে একটা করে গান, তারপরে আবার সেটা মিউজিক ভিডিও করতে হবে, মানে কি একটা প্রেসার। হ্যাঁ, যাদের একদম। অ্যালবাম বের এটাই হতো শুনতে চাইছিলাম। সবগুলো অ্যালবাম কিন্তু আমি শুনতাম, যারই বের হোক, সেটা নতুন ছিল হোক, কারণ আমাকে বুঝতে হবে যে আসলে কে ভালো করছে, কি আরো কি ভালো করা দরকার। আমি আসলে গল্পগুলো শুনছিলাম But যে এই সেভাবে সময়টা ওই সময়টা তো না, পাওনি। না ওই সময়টা পাইনি, এবং আমি আসলে শুনে আমার খুব ভালো লাগছিল যে আসলে আমরা তো এখন মানে সলো হয়ে গেছি, সব সিঙ্গেল সব কিছু আলাদা আলাদা, box পুরো হয় একদমই মনে হয়। আলাদা তোমার আমরা সবাই। কাজটা শুধুই তোমার, হ্যাঁ ওরকম আর কি। ওরকম। আর আগে তো দেখা যেত যে আমি অ্যালবাম আসলে পেয়েছি, বাট আমার অ্যালবাম টোটাল 3টে ছিল। আচ্ছা তারপর তো দেখা যেত যে তখন তো অ্যালবাম শেষ, আর মানে অ্যালবাম অ্যালবাম আর মেশিনেই বেশি- চলে গেল, হ্যাঁ, মেশিনটাই চলে অ্যালবাম গেল। আর কেউ বের করছে না ওভাবে। তারপর দেখা গেল যে একটা করে গান, তারপর দেখা গেল একটা গানের সাথে ভিডিও আসতে হবে, ভিডিও আসতে হবে। এখন তো এটা আসলে অনেক প্রেসার হয়ে গেছে। বিরাট প্রেসার। যেমন এইবার ঈদে আমার একটা গান রিলিজ হলো, আচ্ছা এটার আমার মিউজিকটা আমরা আসলে মানে ভয়েসটা আগেই কমপ্লিট ছিল। কোভিডের সময় অনেকগুলো গান করে ফেলেছিলাম, আচ্ছা, তখন তো আচ্ছা। সময় ছিল। আচ্ছা আখি আপু জানে যারা আমরা স্টেজে সময় দিয়ে আসলে নিজের গান ওভাবে সময় করে করতে পারি না। দেখা যায় যে অনেক সুন্দর সুন্দর গান রেডি আছে, ভয়েস দিতে পারছি না, আবার ভয়েস দেওয়া হলে ভিডিও ভিডিও হচ্ছে না, হচ্ছে না, সময় এরকমই হচ্ছে না। হচ্ছে। আর তো গানটা সেখান release থেকে একটা হচ্ছে না। গান আমি খুব যেরকম পছন্দ করি, একটু সফট, একটু মেলো, একটু রোমান্টিক ধাঁচের গান, ওরকম একটা গান ছিল, সেটার মিউজিক ভিডিও জন্য করলাম আমরা, এবং এটা এবার ঈদে রিলিজ হয়েছে। আমরা শুনতে পারি একটা? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, আমরা শোনাবো একটু আমি। শুনি আজকে। হ্যাঁ 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 যে আমাদের কাজগুলো আগে দেখা যেত যে আমরা ব্যানারে যেত আগে গান, এখন কিন্তু ব্যানারও না, আমার গান বের হচ্ছে, আমার channel- নিজের branding প্রোডাকশন, নেই। আমার সব নিজের আপনার। চ্যানেল থেকে বের হচ্ছে, এবং আমি আমার নিজের উদ্যোগে করছি গানগুলো। তো ব্যাপারগুলোর মধ্যে এই যে আমরা একসাথে বসা, একজন আরেকজনের গানে যে মিক্সিং এটা একটু করে দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ। বা একজন ওটা শিফট হ্যাঁ। করছে, শুধু আমি তা না, বসে জানো, নিলাম, এমন সবাই হয়েছে আমি মিলে গাচ্ছি, হঠাৎ হ্যাঁ। করে একজন বলবে এই জায়গাটা হারমোনাইজ করে দেই হ্যাঁ, আমি, করে দেই। হ্যাঁ। এইগুলো যে কিন্তু কি মজা ছিল। হ্যাঁ, এগুলো কিন্তু সবার আমরা সাথে পাইনি। কাজ করলে একটা যেমন শেখার আমার environment একটা থাকে। বিখ্যাত গান আছে, জীবন কাহিনী সাজিয়ে দেব। আমি চাই না তোমায় হারাতে। হারাতে। নাইস এটাতে হ্যাঁ, এটাতে পলাশ
হারমোনাইজ করেছে উনি, হুম, হুম, আমাদের হুম। গায়ক। হয়তো তখন হ্যাঁ। হঠাৎ করে ওই হ্যাঁ। মুহূর্তে ছিল। তখন ভালো ছিল, স্পন্টেনিয়াস হ্যাঁ। একটা ব্যাপার। না না, ও খবর দিয়ে নিয়ে আসছে কোনো ও আচ্ছা আচ্ছা। হুম। আমরা কিন্তু এখন লিজা আপুর গানটা শুনবো। আচ্ছা, যে গানটা রিলিজ হলো সেটাই অল্প করে একটু হ্যাঁ শুনে হ্যাঁ নিন। হ্যাঁ। তুমি এলে কনক প্রদীপ জালে সন্ধ্যা, বাতায়নে আনমনে জাগে নিশিগন্ধা, চাঁদের হাসিতে ভাসে পারাপার, মন বলে এ মধু লগন শুধু তোমার আমার। তুমি এলে কনক প্রদীপ জালে সন্ধ্যা, বাতায়নে আনমনে জাগে নিশিগন্ধা। বাহ, কি মিষ্টি, বিউটিফুল বিউটিফুল, একদম খুবই মেলোডিয়াস। ব্যাক ইন টাইম আমাদেরকে নিয়ে গেল, 90s এর একটা vibe হ্যাঁ, মানে আছে। এটা একদমই নতুন একটা গান। আমি চেয়েছি যে আমাকে এমন একটা গান দেওয়া হোক যে গানটা আমি আমার নিজের গান বলবো, কিন্তু গানটার মধ্যে ওই ধাঁচটা ভাবটা থাকবে যে সেই পুরনো একটা হ্যাঁ, ব্যাপার, হ্যাঁ। যেটা যেই রকম গান শুনে শুনে বড় হয়েছি আসলে। আসলে পুরোনো দিনের থেকে ভালো কিছুতে আসলে আমরা তো পাচ্ছি কি আসলে বলো, এত কিছু হচ্ছে ঘুরে কিন্তু ফিরে কিন্তু পুরোনোই পুরনোকেই আমরা খুঁজতে নতুন ভাবে হচ্ছে, ফিউশন সেখানেই করছি। যেতে হ্যাঁ, হবে। সেটাই। গান বলো কি ফ্যাশন Fashion বলো বলো, সবকিছু সবকিছু ঘুরে ফিরে এখন তাই। আবার আসছে, পুরোনো জিনিসগুলোই কিন্তু আবার ঘুরে ফিরে আসছে। অনেক অনেক ধন্যবাদ। এবার আমি একটু দিদির কাছে মুভ অন করতে চাই। আমার একটা জিনিস খুব ফ্যাসিনেটিং লাগে আপনার বিষয়ে, সেটা হচ্ছে আপনি এলএলবি করেছেন এবং আমি একটু পিছু যাচ্ছি, এলএলবি করেছেন এবং তারপর ফোকাসটা একেবারেই মিউজিকের দিকে নিয়ে আসা। এই যে শিফটটা কখন উপলব্ধি করেছেন যে গানকে এতটাই ভালোবাসেন, ওটা ওই ক্যারিয়ারটা আর পার্সু না করে শুধু মিউজিকটাই পার্সু করবেন, এবং এখন আপনি ডক্টরেট। আমার অনার্স কমপ্লিট করতে করতে আমার কিন্তু এলএলবিও শেষ হয়ে গেছে, মানে এলএলবি তো অল্প সময় লাগে, অনার্স 4 ইয়ার্স। হ্যাঁ, তারপরে এর আগে আমি ডিগ্রি কমপ্লিট করে ফেলেছি, মানে এই টাইপের আর কি, দুটো করে করতাম। তারপর যখন মাস্টার্স কমপ্লিট হয়ে দেখা এলএলবিও শেষ, আমার সব লেখাপড়া শেষ, তখন যাক এমফিলে ঢুকবো, হ্যাঁ, আর তখন আমি প্র্যাকটিসে ঢুকি। তখন মিউজিককে যেহেতু পড়ি আমি, হ্যাঁ, আর রবীন্দ্রনাথের গান হ্যাঁ, হ্যাঁ। সাথে, আর এলএলবি করা মানে অ্যাডভোকেটের জীবন কিন্তু অনেক অন্যরকম স্ট্রাগল। Hectic। 10টা 11টা পর্যন্ত চেম্বার ওয়ার্ক করতে হয়, হুম, গানের আর মানে হবে না, কোথায় যেন রেওয়াজও আমার হারিয়ে হবে না। যাচ্ছে এরকম একটা ব্যাপার। ভাগ্যক্রমে আমার তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে গেল, ওই জগৎটা আমি মিস করি। হ্যাঁ। তবে আমার এখনকার যে জগৎটাতে আমি আছি এটা হুম, অনেক অন্যরকম ভালো লাগে। লিজাপুর কাছে একটু আসতে চাই। আমি যতটুকু জানি আপু খুব ভালো ব্যাডমিন্টন খেলতেন বা হ্যাঁ, খেলেন, এটা আমরা সবাই হ্যাঁ, জানি না? সবাই জানি কিন্তু, এবং ন্যাশনাল লেভেলও খেলেছেন প্রায় অনেক বছর। তারপরে মিউজিকের দিকে আমার মনে হয় একটু শিফট করা হয়েছে, মনোযোগটা এখানেই দিয়েছেন। কোথাও না কোথাও কি একটু মনে হয় আপনি যদি মিউজিকটা পার্সু না করে স্পোর্টসের দিকে চলে যেতেন তাহলে? আমি বুঝতে পারি তখনই আমার গানের কম্পিটিশন এবং খেলার কম্পিটিশন, আমি ছোটবেলা থেকেই সব কম্পিটিশন গুলোতে আমরা তো মফস্বলে বড় হয়েছি, হ্যাঁ, ওখানে হ্যাঁ। দেখা যেত যে কোনো প্রতিযোগিতায় সব বাচ্চারা অংশগ্রহণ করছে। তো তখন দেখা যেত যে খেলার একদিন কম্পিটিশন হচ্ছে, গানের আরেকদিন। গানেরটাতে কোনোভাবে সেকেন্ড হয়ে গেলে আচ্ছা ঠিক আছে, মন হয়েছে। খারাপ হতো না, বাট খেলায় যদি রানার্স আপ হয়ে গেছি তাহলেই দেখা যেত যে অনেক কান্নাকাটি, কেন আমি হারলাম বা কেন পারলাম না। তো এই বিষয়ে চিন্তা করলে মনে হয় যে খেলার প্রতি ভালোবাসা আমার মনে হয় একটু বেশি ছিল গানের থেকে। আর যেটা হয়, আমি গানের মাধ্যমে এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়ে গিয়েছিলাম একদম অনেক ছোট সময়ে, যখন আসলে আমার চিন্তা করার সময় না যে আমি আসলে কোন প্রফেশনে যাব, সেই সময়টায় আমি একটা এত বড় মঞ্চ পেয়ে গেছি। এটা ক্লাস 10 বোধহয় ছিলেন ক্লোজ আপ ওয়ানের সময়। হ্যাঁ, ক্লাস 10 ছিলাম। তো ওই সময় তো আসলে চিন্তা করে না যে কে কোন দিকে ক্যারিয়ার আসলে কি করবে। উপরওয়ালা যখন গুণ দেয় তখন এত বেশি দেয় একজনকে, কোনটা ফেলে কোন দিকে যাবো? যেমন রবিদা কিন্তু নাও কি হওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ, হিরো হতে নায়ক, হতে গায়ক হিরো হয়ে হওয়ার। গেল। গায়ক হয়ে গেল। নাও কি তো হওয়ার কথা এটা ছিল অপরও আপনার, ছিল। তাই না? জানি তো আমাদের আপেল বয় সোহান রহমান, সোহানের মতো ডিরেক্টর আমাকে অফার দিয়েছে। করে ফেলতেন একটা। না, আসলে এত কিছু, আমি গান এত ভালোবাসি, গানটা নিয়ে থাকতে চাই।
তো আঁকি তো নায়িকা হতে পারতো, হ্যাঁ, হয়েছে? হতে পারতো। এখনো হতে পারে, এখনো পারে, সবার মধ্যেই এখনো হতে পারে। ভাবছি আমরা একটা মুভি করবো আছে লন্ডনে, তো এক লোক খুব পছন্দ করতে থাকে। শুধু কি লন্ডন, শুধু ওখানে দেশ ওই বিদেশ ছেলেটি সব একদম, জায়গায় নাম আছে। বলছি না, তো একদম ওর জন্য আমাকে খুব খাতির করছে, সব জায়গায় নিয়ে যাচ্ছে, এটা কিনে দিচ্ছে ওটা কিনে দিচ্ছে। ওই উদ্দেশ্য হচ্ছে আঁকি, তো আঁকিও হাসে মিটি, আমিও হাসি। আমরা খালি হাসি নাকি? আমাদের শোটা সাকসেসফুল শো, খুব ভালো হয়েছে শো শেষ করে এয়ারপোর্টে যখন আমাদের দিতে আসলো, পরে বলে যে ওকে বলে সিলেটি ভাষায়, আঁকি তুমি দিলাই ফাঁকি, আঁকি তুমি দিলাই, মানে দিয়ে তুমি ফেলছো। আঁকি তুমি ফাঁকি দিলাই, বুঝছে, আঁকি তুমি দিলাই ফাঁকি, বুঝছে ওই ওই আমার কিছু করার নাই। এবার আপুর কথাটা আমি প্রথম দিকে আমার চিন্তা ছিল যে আমি দুটোই করব একসাথে, হ্যাঁ। গানও করব আর সাথে সাথে, কারণ খেলার তো স্কোপ ওভাবে বাংলাদেশে তো মেয়েদের জন্য ব্যাডমিন্টন specially খেলার আরো। স্কোপ এখন মনে হয় বেশ কিছু জায়গায় আছে। প্রশিক্ষণের ব্যবস্থা আছে, বা আমরা কম্পিটিশন গুলোতে দেখছি যে অনেকে পার্টিসিপেট করছে। তো আমি যখন শিখতাম তখন ওস্তাদ সঞ্জীব দে, ওনার কাছে আমি বসতাম যখন শিখতাম, দেখা যেত যে সকালবেলা 6টা থেকে 9টা পর্যন্ত প্র্যাকটিস করে তারপরে দেখা যেত বিকেলের বেলার দিকে ওনার সাথে বসতাম গিয়ে, বা মাঝে মাঝে দেখা যেত সকালের দিকেও যে প্র্যাকটিসে বসতাম, তখন দেখা যেত স্ট্যান্ডিং নোটগুলো এরকম এরকম করে কাঁপছে। আচ্ছা Tired তুমি হ্যাঁ, তো তখন। এরকম করে কাঁপছে, তো গুরুজি জিজ্ঞেস করে যে তোমার রুটিন কি বলো তো দেখি। তো আমি বললাম যে হ্যাঁ এই করি। তখন উনি আমাকে বললো যে না, তোমার দুটো প্রফেশন একসাথে নেওয়া যাবে না। বাধ্য হয়েই আসলে আমি খেলাটা থেকে দূরে চলে আসলাম, কিন্তু এখনো শো করতে গেলে, শীতের সময় তো আমাদের শো বেশি হয়, শো এর সময় যদি দেখি যে কোর্ট করা আছে, তখন একটা র্যাকেট ফেদার নিয়ে বসে গেলাম, হ্যাঁ খেলি। অনেক তো গল্প হলো, এবার ইচ্ছে করছে খুব দিদির একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে। তাই ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে, বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে, সমুখে ওই ফিরিব তোমার কিরণ পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লেগেছে শুনে। এবারে একটু ভাইয়ের কাছে আসতে চাই। একটা সময় আঞ্চলিক গানের প্রাধান্য দেওয়া হতো না আমার মনে হয়, কিন্তু এখন ইদানিং আমরা একটু ভিন্নভাবে প্রেজেন্ট করছি কিছু কিছু গান, এবং অ্যাকসেপ্টেন্সটা অনেকটা বেড়েছে। এই বিষয়ে আপনি একটু আমাদেরকে কিছু বলুন। আমি তো আঞ্চলিক গান ছোটবেলায়ও করতাম, হ্যাঁ হ্যাঁ। স্কুলে কিন্তু নজরুল দিয়ে প্রথম হয়েছিলাম। সব ধরনের গান গাইতে আমার ভালো লাগে, গজল থেকে শুরু করে। তো আঞ্চলিক আমার গাওয়া ওই যে খোলজার ভিতর গাতে রেখে মতো পারে, আমি আর শাকিল আপা এখানে পারফরমেন্স করেছিলাম আমরা আচ্ছা ওই আনন্দ মেলায়। আচ্ছা, আমি লুঙ্গি পরা, ঈদের অনুষ্ঠান। লুঙ্গি পরে উনি একটা শাড়ি পরে আর কি। দেখেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই গানটা বেশ পপুলার, সবাই করে, এখন জাতীয় গান হয়ে গেছে। তারপর আমি সর্বশেষ ইত্যাদিতে করলাম প্রিয় আচ্ছা। হানিফ সংকেতের অনুষ্ঠানে, মধু হই হই বিষ খাওয়াই। এটা কক্সবাজারের যে ছেলেটা মানে ভাইরাল হলো ওই গান দিয়ে, ওকে নিয়ে করেছে। আচ্ছা, মধু হই, এটাও যখনই কোনো অনুষ্ঠানে যাই তো
দর্শকরা শুনতে চায় আমার কণ্ঠে, Request কিন্তু আমাকে তো শেষে দেয়, আমার আগে সব মানে গেয়ে চলে যায়। সব শিল্পীরা সব শিল্পীরা সবাই গান সবাই পছন্দ মানে এমন কোনো শিল্পী নেই যে স্টেজে করে না, যে খুলজার ভিতর আর মধু থাকবেই। তাহলে এটাতেই বোঝা যায় কতটা প্রিয় হয়ে উঠছে গানগুলো। হ্যাঁ, আমরা একটু শুনি না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি ওই যে এই দুর্জার তলে চলের গাড়ি যেটা টানেল ওপেনিং এর সময় প্রথম অংশ যখন ওপেনিং হচ্ছিল, আমি গান করছিলাম। তা আমি যখন করছিলাম আরা স্যার গাইয়া নজওয়ান, তখন উনি আমার সঙ্গে মানে লিপসিং করছিলেন, মানে গাচ্ছিলেন, উনি গানটা জানে। সেই জন্য প্রধানমন্ত্রীকে একটা আমরা একটু শুনি 2 লাইন। ওরে সিনার লগে বান্দি রাখুম তোমারে ও ননাই রে, হইজার ভিতর বুকের ভিতর মনের ভিতর বান্দি রাখুম তোমারে, সিনার লগে গাতি রাখুম তোমারে ও আখি রে, সিনার লগে বান্দি রাখুম তোমারে ও আখি রে, হইজার ভিতর বুকের ভিতর চুলের লগে বান্দি রাখুম তোমারে। জমিয়ে দিল। সবাই মজা করলাম, গাইলাম আমরা। আমাদের মনেও আপনাকে এভাবেই রেখে দেবো সব সময়, আপনার গান, আপনার কথা, মানে সবকিছু। আপনাদের অনেকগুলো সুপারহিট গান, যেটা আমি শুরু দিকেই বলেছিলাম লিজাপুর ব্যাপারে, পাগলি সুরাইয়া একটা কামব্যাকের মতন ছিল। এই যে গানগুলো সুপারহিট হওয়ার আগে তো আপনাদের আসলে ওই চিন্তাটা থাকে না মাথায় যে গানটা এতটুকু সাড়া পাবে বা সবার মধ্যে এরকম সবার থেকে ভালোবাসাটা পাবে। এই অনুভূতিটা কেমন লাগে যখন আনএক্সপেক্টেডলি কোনো একটা গান হয়তো আপনি বুঝতেও পারেননি এরকম হিট হয়ে যায়? যে গানটা খুব ভালোবেসে খুব মন থেকে করা হয়েছে, আমার মনে হয় যে এই গানটা কাল যে গান হবে, কিন্তু ওটা হয় না। শিখরে চলে যাব, সেটা কিছুই হয় না। এবং যে গানটা আমার গাইতেই চাই না, জোর করে গাইতে হয়, ওটাই হিট। সেই গান সুপারহিট হয়ে এবং যায়। মানুষ শ্রোতারা আমাদের সঙ্গে গায়। সত্যি তুমি দেখো, আমার যখন প্রথম বিষের কাটা গানটা আসলো, অ্যালবামের নাম ছিল বিষের কাটা, এবং প্রণব আঙ্কেল যখন আমাকে গানটা দিল, আমি তো যে লিজা বললো না যে পুরোনো দিনের গান, ছোটবেলায় যে হারমোনিয়াম বসে পুরোনো দিনের বাংলা হিন্দি গানই করতাম, নিজের তো আর গান ছিল না, ওগুলোই গাইতাম, ওটাও একটা শেখা ছিল। কিন্তু যখন আমি বিরিদি বিষের কাটা শুনলাম, আই ওয়াজ শকড। বিষের কাটা বিধলো আমার পায়, বিষের জ্বালা ধরায় আগুন আমার সারা গায়ে, তারপর বন্ধু আমার রসিয়া। আমি না বিষের কাটা শুনে আমি ভয় পেয়ে গেলাম, এটা কি ধরনের গান, খালি ওটা আমি পিছাই, আজকে গাবো না কালকে গাবো, কালকে গাবো না, এরকম করে করে আমার সব গান শেষ করার পরে আঙ্কেল বললো, প্রণব আঙ্কেল, যে তুমি এটা গাচ্ছ না কেন বিষের কাটা? আমি আঙ্কেল এই গানটা না আমার সাথে একদম যাচ্ছে না, এই গানটা আমার গলায় ভালো হবে না, এসব গান আমার হয় না, আমি তো লজ্জা গালে টালে এইসব গান। তারপর উনি বললো গাও, ভালো না হলে বাদ দিয়ে দিব, গিয়ে দেখো আগে। ওই গানটা বার হলো, এখন গান তো গিয়ে দিলাম, গান সঙ্গীতে চলে গেল, ওরা ওই গানটাকেই পিক করলো, ওই গানটাই গানের নামে অ্যালবাম, গানের সুপারহিট ওই গানের জন্যই আপনাকে অ্যালবাম দিল। এবং তখন আমি যখন প্রথম ওই অ্যালবাম রিলিজ হলো, হিট কি বলে ফ্লপ কি আমি কিছু জানতেন না। আমি যখন প্রথম নিউ মার্কেটে যাচ্ছি ঈদের বাজার করতে, দেখি চারদিকে শুধু বিষের কাটা অ্যালবামের গান বাজছে। আই ক্যান নট এক্সপ্রেস ওই ফিলিং, যে চারদিকে দোকানে দোকানে যে বাচ্চা, শুধু আমার পোস্টার, আমার ক্যাসেট, মানে সাডেনলি মানে দেখো বিষের কাটাই হিট হলো। সুরাইয়া তো আসলে এটা আমি প্ল্যান করেই করেছিলাম যে স্টেজের জন্য একটা গান লাগবে, যেহেতু আমরা অনেক স্টেজ করছি এবং স্টেজে গান লাইভ গাচ্ছি আমি অডিয়েন্সের সামনে, তখন মনে হলো যে অনেক তো সাধেন লাও হয়, আমি আপুর জল পরে পাতানোর এটাও অনেক স্টেজে করেছি আমি। এই আপুকে যখন প্রথম দেখা হয়েছে আমি বলেছিলাম যে গানটা করি, তো মনে হলো যে নিজের একটা গান আমি একটা স্টেজের গান করা লাগবে, তখন সুরাইয়াটা করা হয়। এবং ওইটা আসলে এটা একটা ফানি, মানে আমরা যে ধরনের গান পছন্দ করি বা ভালোবাসি বা গাইবার জন্য আমি চাই যে এরকম একটা গান, সেই ধরনের গান, এটা স্টেজের গান, অন্যরকম গান একদমই। কিন্তু পাখি গান যেটা আমার কিছুদিন আগে যেটা রিলিজ হলো বেলাল খানের সাথে, এটাও মানুষ খুব পছন্দ করেছে, নিয়েছি, বিশেষ করে এই জেনারেশন। বেলাল ভাই যখন আমাকে বললো যে হ্যাঁ লিজা এরকম একটা গান আছে গাই, আচ্ছা ঠিক আছে গাই,
মানে গাওয়ার জন্য গাইলাম, বাট এই গানটা যে হিট হয়ে গেল। এত মানে ওই বছর ঈদের মধ্যে দেখলাম যে সবচেয়ে বেশি ভিউ, সবাই এখন বলে যে সবচেয়ে বেশি ভিউ হয়ে গেল। আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই সাথে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে প্রথম গান না, প্রথম অ্যালবাম, ওটা দিয়েই কিন্তু যাবার হয়। ক্যাসেটের দোকানে যখন সিডি আমি গিয়ে দেখি আমার সিডি আমি খুঁজে পাচ্ছি না, মানে শেষ, বিক্রি হয়ে গেছে। পোস্টার, আমার গান বাজছে ক্যাসেটের দোকানে। এই যে ওনাদের গল্পের সাথে গল্পগুলো মিলে যাচ্ছে, আমি রবীন্দ্রনাথের গান গাই, ঠিক একই ঘটনা কিন্তু আমার বেলাও ঘটেছে। কখনো ভাবেই নাই প্রথম অ্যালবাম দিয়ে লোকে শুনবে, চিনবে বা কিছু, প্রত্যাশা তো থাকে না একদম। কিন্তু আমার এখানে আমরা যে কজন বসে আছি, এই যে এতগুলো বছর পরেও যে আমরা একসাথে সঙ্গীতের পথে হাঁটছি, আসলে ঈশ্বর উপরেওয়ালা তো কেউ আছে নিশ্চয়ই, আমাদের বাবা মার আশীর্বাদ। এবং প্রথম অ্যালবামটার ঐশ্বরিক কিছু ব্যাপার থাকে, ওইটা যদি লেগে যায়, মানুষের মনে যদি জায়গা করে, তাহলে আসলে ওটা আমার একদম। গান তো অনেকেই শেখে, এবং এমনও আছে যে তোমার আমার চেয়ে ওনার অনেক ভালো গান করে, এমনও আছে। চেষ্টাও করেছে হয়তো, কিন্তু এখানে আসতে পারেনি, কারণ এটা মনে হয় একটা ব্লেসিং। ট্যালেন্টের সাথে একটা ব্লেসিং তো খুবই দরকার হয়। আমরা গান শুনবো, তবে আপনাদের সকলের অনুমতি নিয়ে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আশা করি পুরো সময়টা আপনাদের খুব ভালো কেটেছে, কিন্তু কি করব বলুন, আমার যে বিদায় নিতে হবে, ঘড়ির কাঁটা বলছে বাড়ি ফিরতে হবে। আপনারা সবাই খুবই খুবই ভালো থাকবেন, আশা করছি আপনাদের ঈদটা ভালো কেটেছে এবং সামনের দিনগুলো আপনারা খুব ভালো থাকুন। আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ মোবারক। নিশীথে আসবো আইসো ফুল বনে, তোমার মালকা বানু দিন গুনে, জল পড়ে পাতা নড়ে, তোমার কথা মনে পড়ে, জল পড়ে পাতা নড়ে, তোমার কথা মনে পড়ে, সর্বদংশনে মারিয়া আমায় ওঝাও কেমনে, নিশীথে আইসো ফুল বনে, তোমার মালকা বানু দিন গুনে, নিশীথে আইসো ফুল বনে।